আজকে আমাদের আলোচ্য বিষয় পৃথিবীর অঞ্চল পরিচিতি। ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীর অঞ্চল পরিচিতি। অ্যাডমিশন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় পৃথিবীর অঞ্চল পরিচিতি সম্পর্কে অনেক প্রশ্ন আসে। এখন আজকে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। পৃথিবীর বৃহত্তম 10টি দেশ, প্রথমে আছে পৃথিবীর বৃহত্তম 10টি দেশ। এখানে প্রথম 10টি দেশ অর্থাৎ আয়তনের পৃথিবীর প্রথম 10টি দেশ হচ্ছে রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল। আমরা প্রথম 5টি মনে রাখবো, 5টি দেশ মনে রাখবো: রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল। আমরা মানচিত্রের দিকে যদি তাকাই, এখানে দেখা যাবে যে এই যে রাশিয়া, রাশিয়া কত বড় একটা দেশ। রাশিয়া, এই রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আয়তনের সবচেয়ে বড় দেশ। আর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। এই যে কানাডা, কানাডা হচ্ছে দেশ। তবে রাশিয়া এখন যত বড় দেখা যাচ্ছে, এর আগে কিন্তু এর চেয়ে বড় ছিল। তখন যখন যে রাশিয়ার কাছ থেকে যে যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্য কিনে নেয় 1778 সালে, তার আগে কিন্তু রাশিয়া এর থেকে বড় ছিল। যাই হোক, আর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র শুধু এইটুকু নয়, এই যে আমরা যে যুক্তরাষ্ট্র যতটুকু দেখতে পাচ্ছি এটুকু নয়। যুক্তরাষ্ট্র এখানে মনে রাখতে হবে যে কানাডার ঠিক পশ্চিম পাশেও যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য রয়েছে, সেটা হচ্ছে আলাস্কা। আলাস্কা, এই আলাস্কা এই অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করে নেয়। তাহলে যুক্তরাষ্ট্র বলতে আমরা শুধু এটুকু বুঝি না, এই জায়গাটুকু বুঝি না, এটুকুও বুঝি যুক্তরাষ্ট্র। তাছাড়া যুক্তরাজ্যের একটা দ্বীপপুঞ্জ আছে হাওয়াই দ্বীপপুঞ্জ, এই যে আটলান্টিক মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ নামক একটা যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য রয়েছে। আর তার তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন। এই যে চীন। আর তৃতীয় বৃহত্তম হচ্ছে আমাদের যে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম দেশ হচ্ছে চীন। আর তারপর হচ্ছে ব্রাজিল। এই যে ব্রাজিল, আমাদের ব্রাজিল দেখা যাচ্ছে। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ। তারপরে আমরা পড়ব যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো দেশের নাম একসাথে পড়বো আমরা, এই জন্য এক জায়গায় লিখে রাখছি যাতে সুবিধা হয় পড়তে আমাদের। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। আর নিরাপত্তা পরিষদের প্রথম 6টি অস্থায়ী সদস্য। আমরা জানি যে 1965 সালের আগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল 6টি, অর্থাৎ নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিল 11টি। এখানে স্থায়ী 5টি আর অস্থায়ী 6টি। আর 1965 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়ে যায় 10টিতে। 1965 সালের আগে যে 6টি অস্থায়ী সদস্য ছিল, প্রথম নির্বাচিত হয়েছিল সেটা ছিল অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিশর, মেক্সিকো, নেদারল্যান্ডস, পোল্যান্ড। আচ্ছা, নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী 10 সদস্য। আমরা জানি যে প্রতি 2 বছরের জন্য 10টি অস্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। এর মধ্যে 2020-21 এই সেশনে নির্বাচিত হয়েছে ভিয়েতনাম, টিউনিসিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, এস্তোনিয়া। এই 5টি দেশ। এবং 2021-22 এই 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে ভারত, মেক্সিকো, আয়ারল্যান্ড, নরওয়ে, কেনিয়া। তারপরে আছে আমাদের ভালনারেবল 20 অর্থাৎ V20। এই ভালনারেবল 20 বলতে বোঝায় জলবায়ু সম্পর্কিত একটি একটি বিষয়, যে ভালনারেবল 20 অর্থাৎ যে দেশগুলো জলবায়ু পরিবর্তন দ্বারা বেশি আক্রান্ত সেই দেশগুলোকে বলা হয় ভালনারেবল 20। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে। এর সম্ভবত 40তম বিশেষ পরীক্ষা আসছে। হ্যাঁ, 40তম বিশেষ পরীক্ষা আসছে যে ভালনারেবল 20 বলতে কী বোঝায়। সেখানে অপশনে ছিল যে ক্ষুধাপীড়িত অর্থাৎ বা দুর্ভিক্ষ পীড়িত 20টি দেশ, নাকি জলবায়ু সংক্রান্ত। অর্থাৎ এখানে উত্তর হবে জলবায়ু সংক্রান্ত, কারণ যে 20টি দেশ জলবায়ু পরিবর্তন দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে সেই 20টি দেশকে বলা হয় ভালনারেবল 20। এখানে আমাদের বাংলাদেশ রয়েছে, তারপরে মালদ্বীপ,
আমাদের যে মালদ্বীপ সবচেয়ে বেশি আক্রান্ত, কারণ এই মালদ্বীপ দেশটি আর আর 10 বছরের মধ্যে যেভাবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সমুদ্রের যে পানিটা আস্তে আস্তে বেড়ে উঠতেছে, এতে দেখা যায় মালদ্বীপ আর কিছু বছরের মধ্যে পানির নিচে চলে যাবে। তারপরে আছে যে মুসলিম প্রধান না হয়েও ওআইসি সদস্য। আমরা জানি যে ওআইসি হচ্ছে একটি মুসলিম মুসলিম যে কান্ট্রিগুলো আছে সেই দেশগুলোর একটি সংঘ। আহ, কিন্তু এটা যে মুসলিম না হয়েও এই ওআইসি সদস্য আছে সে তেমন কয়েকটি দেশ: উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা, সুরিনাম। এখানে কমা দিতে হবে, প্রত্যেকটার আগে আমি কমা দিই না, একটু কমা দিয়ে নিতে হবে। তারপর আরব মাগরেব ইউনিয়ন মানে নামে একটা সংস্থা আছে, তার সদস্যগুলো আছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মৌরিতানিয়া। তারপর হচ্ছে যে ভূমধ্যসাগরভুক্ত এশিয়ার দেশ। এখানে ভূমধ্যসাগরীয় ইউনিয়নভুক্ত এশিয়ার দেশ: সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, তুরস্ক। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আমরা তারপর পড়ব যে এখানে হচ্ছে যে বিভিন্ন সংস্থা দেখা যাচ্ছে, যেমন আসিয়ান, D8, G7। আমরা এইগুলো একটু পরে পড়ি, তার আগে আমরা পড়ব যে বিভিন্ন পৃথিবীর যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে সদস্য দেশগুলো আছে, যেমন মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশ বলতে কোনগুলোকে বোঝায়? যেমন যে কিছু কিছু দেশের নামের শেষে স্থান যুক্ত আছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান। এই স্থানযুক্ত যে পৃথিবীর যে 7টি দেশ আছে, এই 7টির মধ্যে 2টি দেশ বাদ দিলে, অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুটো দেশ বাদ দিলে যে 5টি দেশ থাকবে, সেই 5টি দেশ হচ্ছে মধ্য এশিয়ার দেশ। আমরা ম্যাপে যদি দেখে আসি, এই যে মধ্য এশিয়ার দেশ, এখানে যে দেশগুলো, এটা বাদ দিয়ে আমরা এশিয়া মহাদেশের যে এখানে দেখা যাচ্ছে যে এশিয়া মহাদেশের, অর্থাৎ যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তারপর আছে তুর্কমেনিস্তান। এই যে মধ্য এশিয়ার যে এই দেশগুলোই হচ্ছে মধ্য এশিয়ার দেশ। পাকিস্তান, আফগানিস্তান, এই দুটো দেশ বাদ দিলে এখানে 5টি দেশ পাওয়া যাবে: 1, 2, 3, 4, 5। এই 5টি দেশ হচ্ছে মধ্য এশিয়ার দেশ। তারপর আসি আমরা দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া বলতে কোন কোন দেশগুলো বোঝায়? দক্ষিণ এশিয়া বলতে সার্কভুক্ত 8টি দেশ এবং সাথে ইরান। আগে ইরানকে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ বলা হতো না, কিন্তু জাতিসংঘ ইরানকে দক্ষিণ এশিয়ার দেশ বলে স্বীকৃতি দিয়েছে। সুতরাং এখন দক্ষিণ এশিয়ার দেশ হবে 9টি, সার্কভুক্ত 8টি দেশ এবং ইরান। আমরা মানচিত্রে দেখে আসি, মানচিত্রে এই যে দক্ষিণ এশিয়ার দেশ, আমরা দেখা যাচ্ছে যে আফগানিস্তান যখন দক্ষিণ এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত, সুতরাং ইরানের সমস্যা কি? ইরানও দক্ষিণ এশিয়ার দেশ হতে পারে, যে ইরান। আমরা সার্কভুক্ত যে 8টি দেশ, অর্থাৎ যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, এই কয়টা দেশ হচ্ছে এই 8টি দেশ সার্কভুক্ত দেশ। 2007-এর আগে সার্কভুক্ত দেশ ছিল 7টি। আফগানিস্তান 2007-এ সার্ক অন্তর্ভুক্ত হয়, তখন থেকে সার্কের সদস্য হয়ে গেছে 8টি। এখন এই 8টি দেশ সহ ইরানও হয়ে যাবে এখন দক্ষিণ এশিয়ার দেশ। সুতরাং দক্ষিণ এশিয়ার দেশ এখন 9টি। পূর্ব এশিয়ার দেশ: চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া। এটা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। আমরা ম্যাপে দেখে আসি পূর্ব এশিয়ার দেশ, ওই যে মঙ্গোলিয়া, চীন, জাপান। এই জাপান, মঙ্গোলিয়া, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এইগুলো হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। তাইওয়ান একসময় দেশ ছিল, কিন্তু তাইওয়ান বর্তমানে চীনের কাছে স্বাধীনতা হারিয়েছে। সুতরাং তাইওয়ান এখন আর দেশ বলে গণ্য হবে না, এটা স্বাধীন দেশ বলে গণ্য হবে না। এটা এখন চীনের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। তারপর আমরা আসি হিমালয় পর্বত 6টি দেশে অবস্থিত। আমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারছে হিমালয় বলতে আসলে কোন দেশে আছে হিমালয় পর্বত? হিমালয় পর্বত বিস্তীর্ণ একটা এলাকা, বিশাল একটা এলাকা। এখন হিমালয় পর্বতের যে 6টি দেশের মধ্যে অবস্থিত আছে, সেই 6টি দেশ: পাকিস্তান, আফগানিস্তান, ভারত, চীন, নেপাল, ভুটান। এই যে এই অঞ্চলটাই হচ্ছে হিমালয় পর্বতের অঞ্চল। তারপরে আসি আমরা
এরপরে আসি আমরা চীনের সীমানার সাথে 14টি দেশের সীমানা যুক্ত, অর্থাৎ চীন চীনের চারপাশে 14টি দেশ রয়েছে। প্রশ্ন আসতে পারে যে কোন দেশ সবচেয়ে বেশি দেশের সীমানা যুক্ত রয়েছে, কোন দেশের সীমানার সাথে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে। উত্তর হবে চীন। চীনের সাথে 14টি দেশের সীমানা রয়েছে, 14টি দেশের। রাশিয়া, মঙ্গোলিয়া, যেমন দেখি আমরা ম্যাপে দেখে আসি। চীন, এই যে চীন, আমাদের চীন, এর সাথে এই যে চারপাশের দেশগুলো দেখা যাচ্ছে, এই দেশগুলো হচ্ছে চীনের সাথে যুক্ত, চীনের সীমানার সাথে যুক্ত। তারপরে আসি আমরা নীল নদ। নীল নদ 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ, নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী এবং এটি 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, গণতান্ত্রিক কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, এই কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এই নীল নদের একটু মানচিত্র দেখে আসি। এই যে নীল নদ দেখা যাচ্ছে এখানে নাইল রিভার, ভিক্টোরিয়া হ্রদ, এখানে একটা ভিক্টোরিয়া নামক একটা হ্রদ আছে। এই হ্রদ থেকে উৎপত্তি হয়ে, ভিক্টোরিয়া হ্রদ এখানে উৎপত্তি হয়ে এটা মোট 11টি দেশের উপর প্রবাহিত হয়ে চলে গেছে। এখানে আছে মিশর, এই মিশরের সাথে, অর্থাৎ মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটা ভূমধ্যসাগরে পতিত হয়েছে। নীলনদ ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে এবং এটা 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এর মুখটা, অর্থাৎ যে পতিত মুখ বা যে সর্বশেষ যে মুখটা আছে সেটা হচ্ছে, বা শেষ মোহনা হচ্ছে মিশরে অবস্থিত, সুয়েজ খালের পাশাপাশি। আমরা অন্য মানচিত্রটা আর একটু দেখি, যে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে সুয়েজ ক্যানাল, এই সুয়েজ খাল, এই যে, আর এই যে সে নীলনদ, সে নীলনদের যে পতিত মুখ, এখানে দেখুন কত বড় একটা জায়গা সৃষ্টি হয়েছে, মোহনা, এখানে নীলনদা পতিত হয়েছে এবং এটা হচ্ছে মিশর, এটা হচ্ছে মিশর, এটা মিশরের এলাকা। মিশরের আলেকজান্দ্রিয়া যে উপকূল, এখানে আলেকজান্দ্রিয়া নামক সমুদ্র সৈকত রয়েছে। এই হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল সম্পর্কে আমরা পরে আলোচনা করব, আগে এটা আমার আলোচনার বিষয় না। আমরা আরেকটু এখানে দেখে আসি। এই যে মিশর, এখানে সুয়েজ খাল, আর এইখানটাতে নীলনদটা এই ভূমধ্যসাগরে পড়েছে। তারপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কাস্পিয়ান সাগর বেষ্টিত 5টি দেশ। কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম হ্রদ বলা হয় থাকে। কাস্পিয়ান সাগর, অথচ এটাকে হ্রদ বলা হয়। কেন হ্রদ বলা হয়? সাগর আর হ্রদের সঙ্গে এক না। সাগর হচ্ছে যে যার এক সাইডটা অন্তত, যে যার যে এক সাইড হলেও স্থল সাথে যুক্ত, সেটাকে হচ্ছে সাগর। কিন্তু হ্রদের চারপাশে থাকবে স্থল থাকবে, এটা কোনো উন্মুক্ত কোনো মহাসাগরের সাথে যুক্ত থাকবে না, সেটা হচ্ছে হ্রদ। এদিক থেকে কাস্পিয়ান সাগর একটি হ্রদ, আর এটাকে সাগর বলা হয় কারণ এটা অনেক বড় এলাকা, বিস্তীর্ণ একটা এলাকা, এই জন্য হ্রদ বলা হয়ে থাকে। আমরা মানচিত্র দেখে আসি কাস্পিয়ান সাগরটা কোথায় অবস্থিত। কাস্পিয়ান সাগরটা দেখতে হলে আমাদের পৃথিবীর মানচিত্র দেখতে হবে। এই যে কাস্পিয়ান সাগর, এই আছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর হচ্ছে যে কাজাখস্তানের যে ঠিক দক্ষিণ পশ্চিমে বা তুর্কমেনিস্তানের পশ্চিমে এই কাস্পিয়ান সাগর দেখা যায়। যে কাস্পিয়ান সাগরের সাথে কাস্পিয়ান যে হ্রদটা, এই হ্রদের সাথে আসলে কোনো উন্মুক্ত জলরাশি বা মহাসাগরের কোনো যুক্ত নাই, সুতরাং এটা আসলে একটা হ্রদ। কিন্তু এটা যেহেতু আয়তনে বেশ বড়, সুতরাং এটাকে সাগর হিসেবেই ধরে নেওয়া হয়। তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। আর এই কাস্পিয়ান সাগর চারপাশে যে দেশগুলো আছে, আমরা সেই দেশগুলো জানবো, জানার দরকার, আসলে এটা পরীক্ষা আসতে পারে। এরা যদি আমরা অন্যভাবে দেখি পৃথিবীর যে মানচিত্র, এই যে পৃথিবীর মানচিত্র, এখানে এই আছে কাস্পিয়ান সাগর, এটা ভূমধ্যসাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর, এই আছে কাস্পিয়ান সাগর, এটা ইউরোপ মহাদেশ,
এটা আছে ভারত, আমাদের বাংলাদেশ এখানে, এটা ইরান। আমরা আরেকটু ভালো করে দেখি, এই হচ্ছে কাস্পিয়ান সাগর, এই হলো কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর। এর যে কাস্পিয়ান সাগর বেষ্টিত যে কয়েকটা দেশ আছে, এই যে ইরান, তারপর হচ্ছে এর আছে রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান। এই পাঁচটি দেশ কাস্পিয়ান সাগর এর তীরবর্তী দেশ। মধ্যপ্রাচ্যের দেশ আছে 17টি দেশ, কোনো কোনো বইতে দেখেছে 18টি দেশ, কিন্তু তারা আফগানিস্তানকে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আখ্যায়িত করে। আসলে আফগানিস্তান মধ্যপ্রাচ্যের দেশ হতে পারে না। এখন আফগানিস্তান বাদ দিয়ে যে 17টা দেশ, এই 17টা দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এখন এই মধ্যপ্রাচ্যের যে 17টা দেশ, এটা মুখস্থ রাখা খুব একটা কঠিন বিষয় না। এটা মুখস্থ রাখতে হলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে এখানে আরব উপদ্বীপের দেশ কয়টি? আরব উপদ্বীপের 7টি দেশ আছে। এই 7টি দেশের নাম যদি মুখস্থ রাখা যায়, তাহলে অন্যান্য নামগুলো আমরা সহজে মনে রাখতে পারি। আরব উপদ্বীপ বলতে কি বোঝায়? আরব উপদ্বীপ বলতে এই যে এখানে সৌদি আরব, অর্থাৎ যে আরব যে এই উপদ্বীপটা, অর্থাৎ পারস্য সাগর, লোহিত সাগর এর মাঝে যে ভূখণ্ডটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ, উপদ্বীপ বলতে, দ্বীপ বলতে বোঝায় যে যার চারপাশে জলরাশি আছে, সেটাকে দ্বীপ বলে। আর উপদ্বীপ হচ্ছে যে যে ভূখণ্ডের 3 পাশে জলরাশি আছে আর এক পাশে স্থল আছে, সেটাকে বলে উপদ্বীপ। এরকম আরব একটা উপদ্বীপ, তারপর কোরীয় একটা উপদ্বীপ, এই যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া একটা উপদ্বীপ, একইভাবে আরবও একটা উপদ্বীপ। আর আরব উপদ্বীপে রয়েছে 7টি দেশ। এই 7টি দেশ আমরা এভাবে মনে রাখবো। আমরা ঠিক এভাবে ঘুরতে ঘুরতে যাবো পশ্চিম থেকে পূর্বে, যেমন সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, তারপর আছে কাতার, বাহরাইন, কুয়েত। এই 7টি দেশ হচ্ছে আরব উপদ্বীপের দেশ। তারপরে আমরা এই দিক থেকে যাব যে ইরান, ইরাক, তুরস্ক, হ্যাঁ, তারপর সিরিয়া, লেবানন আছে এখানে, তারপর আছে মিশর আছে, ইসরায়েল আছে, ফিলিস্তিন আছে, সাইপ্রাস আছে। এরকম মিলে আমরা মানচিত্র দেখে সহজেই এই 17টি দেশ মনে রাখতে পারি। সাবেক সোভিয়েত ইউনিয়নের 15টি দেশ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যে 1991 সালে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ভেঙে 15টি দেশে পরিণত হয়। এই 15টি দেশ হচ্ছে এই যে রাশিয়া, এস্তোনিয়া, ইউক্রেন, বেলারুশ, এই 15টা দেশ হচ্ছে, এই 15টি দেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ। আমরা একটা মানচিত্র দেখে আসি। এই যে বর্তমান রাশিয়া, এখানে যে পাশাপাশি যে রাশিয়া যে সামনে এই দেশগুলো দেখা যাচ্ছে, এই দেশগুলো আসলে ভেঙে একসময় এই দেশগুলো রাশিয়ার যে পশ্চিমে, রাশিয়ার যে দক্ষিণ এবং পশ্চিমে যে দেশগুলো দেখা যাচ্ছে, এইগুলো একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। 15 দেশ, রাশিয়া সহ 15টা দেশ। এই 15টা দেশ আমরা মানচিত্র দেখে মনে রাখবো। মানচিত্র, এই 15 দেশ মনে রাখতে হলে মানচিত্র দেখে বসে পড়তে হবে, তাহলে মনে রাখবে, মনে থাকে। সাবেক যুগোস্লাভিয়ার যে 7টি দেশ, সাবেক যুগোস্লাভিয়া, কসোভো, স্লোভানিয়া, মেসিডোনিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়া, বসনিয়া। এখানে বসনিয়া বলতে আসলে বসনিয়া হার্জিগোভিনা, আমি মনে রাখার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে শুধু বসনিয়া লিখে আসছি। বসনিয়া হার্জিগোভিনা এটা একটি দেশ, আমি লেখার সুবিধার্থে বসনিয়া লিখে রাখছি। এটা মানচিত্রে দেখে আছে কসোভো, স্লোভানিয়া, মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, সার্বিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া। এইগুলোকে আমরা মনে রাখবো এইভাবে যে স্লোভার স্লো কসোভোর স্লো মেমসাব, ক্রোয়েশিয়ায় ফাস্ট। অর্থাৎ যে মেমসাব কসোভোয় স্লো ছিলেন, উনি ক্রোয়েশিয়ায় ফাস্ট বা দ্রুত হয়ে গেছেন। এভাবে আমরা এই 7টি দেশ মনে রাখবো। আমরা একটু মানচিত্রে দেখে আসি। আমাদের ইউরোপ মহাদেশটা দেখলে সহজ হবে।
এই যে এখানে রয়েছে। কসোভো, স্লোভানিয়া, স্লোভানিয়া, মেসিডোনিয়া, তারপর আছে মন্টেনিগ্রো, সার্বিয়া, ক্রোয়েশিয়া, এই দেশগুলো কোথায় অবস্থিত? সাউন্ডে এই যে আমাদের যে স্লোভানিয়া, এই স্লোভানিয়া দেশে দেখা যাচ্ছে। স্লোভানিয়া, মানচিত্র তেমন ক্লিয়ার না আসলে। এটা একটু বোঝা যাচ্ছে মোটামুটি। এই যে সার্বিয়া, এখানের ছোট ছোট কয়েকটা দেশ, হ্যাঁ, ছোট ছোট কয়েকটা দেশ এই এখানে আছে। এই যে সার্বিয়া দেখা যাচ্ছে এখানে, এর স্লোভাকিয়া, এইখানে ছোট ছোট যে 7টি দেশ, এই কটা দেশ একসময় ছিল হচ্ছে যুগোস্লাভিয়া। সেই যুগোস্লাভিয়া ভেঙে 7টি দেশ পরিণত হয়। এটা মানচিত্র দেখলে আমাদের মনে থাকবে। আচ্ছা, তারপরে আছে আমাদের বলকান রাষ্ট্র। বলকান রাষ্ট্র 12টি দেশ, কত কত 11টি দেশ দেখা যায়, আসলে 12টি দেশ হবে। বলকান রাষ্ট্র, এখন বলকান যে একটা পাহাড় আছে, পাহাড়ের পাহাড়ের যে পাদদেশে বা পাহাড়কে ঘিরে যে 12টা দেশ রয়েছে, 12টা দেশকে বলকান রাষ্ট্র বলা হয়। কসোভো, স্লোভানিয়া, মেসিডোনিয়া, মন্টেনিগ্রো, সার্বিয়া, বসনিয়া, ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস, তুরস্ক, এই 12টা দেশকে বলা হয় বলকান রাষ্ট্র। আমরা আবার ইউরোপে দেখে আসি। এই বলকান রাষ্ট্র গুলো মনে রাখতে হলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, যে সাবেক যুগোস্লাভিয়ার যে 7টি দেশ পড়েছিলাম, অর্থাৎ এই যে এখানে এই সাবেক যুগোস্লাভিয়ার 7টি দেশ আছে, এর সাথে আছে অটোমান সাম্রাজ্যের দেশগুলো, অর্থাৎ আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস। এই যে গ্রিস, বুলগেরিয়া, এই যে রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, আলবেনিয়া, এই কয়টা দেশ মিলে এই কয়টা দেশও ছিল, এইগুলো হচ্ছে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশ। এই যে তুরস্ক অবশ্যই, কিন্তু যে বাল্টিক রাষ্ট্র, বলকান রাষ্ট্র, হ্যাঁ বলকান রাষ্ট্র, গ্রিস, তুরস্ক, এইগুলো দিয়ে আছে বলকান রাষ্ট্র হয়েছে। এখানে বলকান নামক একটা পাহাড় আছে, এই পাহাড়ের যে পাহাড়ের যে কাছাকাছি যে দেশগুলো 12টা দেশ, এই 12টা দেশ হচ্ছে বলকান রাষ্ট্র। তবে এটা মানচিত্র না দেখলে আসলে মনে থাকে না, এগুলো মানচিত্র দেখে মনে রাখতে হবে। তারপরে আমরা আসি বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র 40তম বিশেষ পরীক্ষার প্রশ্ন ছিল যে কোনটি বাল্টিক রাষ্ট্র নয়। এখানে বাল্টিক রাষ্ট্র বলতে বিভিন্ন বইতে 3টা দেশের নাম দেওয়া আছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এবং সেটা মনে রাখার জন্য একটা কৌশল হচ্ছে এলালি বা অল, এটা মনে রাখতে হবে। আসলে বাল্টিক রাষ্ট্র বলতে কি শুধু কি 3টা দেশকে বোঝায়? বাল্টিক রাষ্ট্র হচ্ছে যে বাল্টিক নামক যে সাগর আছে, বাল্টিক সি, অর্থাৎ বাল্টিক সাগরের যে তীরবর্তী যে 9টি দেশ, এই 9টি দেশকে আসলে বাল্টিক রাষ্ট্র বলা হয়ে থাকে। যেমন সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, রাশিয়া, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, এই 9টি দেশই হচ্ছে বাল্টিক রাষ্ট্র। 40তম বিশেষ পরীক্ষায় পোল্যান্ডও অপশনে ছিল, কিন্তু পোল্যান্ড ও বিভিন্ন বইতে দেখা যায় যে 3টা দেশ যে দিছে, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, সেখানে পোল্যান্ড নাই। সুতরাং আমরা বুঝতে পারি যে আসলে পোল্যান্ডও এই বাল্টিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত। তো আমরা মানচিত্র দেখি, এই যে এখানে একটু বড় করে দেই, এই যে বাল্টিক সি, এখানে দেখা যাচ্ছে বাল্টিক রাষ্ট্র, এই যে বাল্টিক সি। এই বাল্টিক সি এর যে তীরবর্তী যে দেশগুলো দেখা যাচ্ছে, এই তীরবর্তী দেশগুলো 9টি দেশ, এই তীরবর্তী চারপাশে 9টি দেশ, এই 9টি দেশই হবে, এই 9টি দেশই হবে হচ্ছে যে বাল্টিক রাষ্ট্রভুক্ত, বাল্টিক সিভুক্ত অন্তর্ভুক্ত দেশ। এখানে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এই যে রাশিয়াও কিন্তু এই সির সাথে অন্তর্ভুক্ত। সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড,
জার্মানি, ডেনমার্ক। এই কয়টা দেশ, এই 9টি দেশ এই বাল্টিক সাগর অন্তর্ভুক্ত। তাহলে আমরা সহজে মনে রাখতে হবে যে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, এই 9টি দেশ বাল্টিক সাগর তীরবর্তী দেশ, অর্থাৎ বাল্টিক দেশ বলা হয় তীরে। তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। তারপর দেখি আমরা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র 5টি। স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে একটি পর্বত। এই স্ক্যান্ডিনেভিয়া পর্বতের যে পাদদেশ বা এই স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত রাষ্ট্র 5টি হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আমরা একটু দেখি, আমরা মানচিত্রে দেখি, আবার মানচিত্রে যাব। এই যে এইখানে যে স্ক্যান্ডিনেভিয়ান যে পর্বতটা আসলে এখানে এই অঞ্চল, এই অঞ্চলকেই বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখন স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে তো দেখি আমরা স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ, নরওয়ে, সুইডেন। এই যে স্ক্যান্ডিনেভিয়া যে উপদ্বীপ, এটা একটা উপদ্বীপ অবশ্যই। উপদ্বীপ যে এই উপদ্বীপটাকে স্ক্যান্ডিনেভিয়া যে উপদ্বীপ, আমি আগেই বলেছিলাম যে উপদ্বীপ বলতে বোঝায় যে যার তিন দিকে যে জল আছে, অর্থাৎ যে এখানে বাল্টিক সাগর, এখানে উত্তর সাগর এটা, আর এ পাশে রয়েছে উত্তর সাগর, এটা উত্তর মহাসাগর এটা। তো এই তিন দিকে দেখা যাচ্ছে যে পানি রয়েছে। সুতরাং এই যে যে স্ক্যান্ডিনেভিয়ান যে উপদ্বীপ, এই স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ যে কাছাকাছি যে দেশগুলো রয়েছে সেটাকে বলা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়ে থাকে। সেখানে রয়েছে দেখা যাচ্ছে যে সুইডেন, এই যে নরওয়ে, সুইডেন, তারপরে ফিনল্যান্ড, ডেনমার্ক। তাহলে আমরা বলবো যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আর একটা হচ্ছে এই কোন আইসল্যান্ড। এই 5টা দেশ আমরা মানচিত্র থেকে খুব সহজে মনে রাখতে পারবো। আগে মনে রাখতে হবে যে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ কোথায়। এই যে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, এই উপদ্বীপের কাছাকাছি দেশ কোন দেখা যাচ্ছে, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। এই 5টি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ বলতে বোঝায় নরওয়ে, সুইডেন, এই 2টা দেশ। আচ্ছা, এবার আছে তারপর আছে আমাদের যে হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার শিং। হর্ন অর্থাৎ শিং। আফ্রিকার শিং বলতে বোঝায় এই 4টি দেশ, ইথিওপিয়া, এরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া। একসময় ইরিত্রিয়া ইথিওপিয়ার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ইরিত্রিয়া একসময় ইথিওপিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হয়ে যায়। এখন ইথিওপিয়া, এরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, এই 4টি দেশ হচ্ছে হর্ন অফ আফ্রিকা। আমরা মানচিত্রে দেখে আসি। আফ্রিকা মহাদেশ, এই যে আফ্রিকা মহাদেশ, এখানে দেখি আমরা এই যে আফ্রিকার যে ঠিক পূর্ব, আফ্রিকার ঠিক পূর্বে দেখা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে যে একটা শিংয়ের মতন, মনে হচ্ছে একটা গন্ডারের শিংয়ের মতন, ঠিক গন্ডারের শিংয়ের মতন। গন্ডারের এই মুখটা যদি এরকম হয় তাহলে এখানে একটা শিং থাকে, সেই শিংয়ের মতো বোঝা যাচ্ছে, এই জন্য এটাকে হর্ন অফ আফ্রিকা বলা হয়ে থাকে। এখানে 4টা দেশ দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে ইথিওপিয়া, এটা হলো এরিত্রিয়া, এটা জিবুতি, আর এই হচ্ছে সোমালিয়া। এই হলো সোমালিয়া এলাকা দেখা যাচ্ছে, সোমালিয়া। এই কটা এই 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 কটা দেশকে বলা হচ্ছে হর্ন অফ আফ্রিকা। কোনো পরীক্ষায় যদি হর্ন অফ আফ্রিকা বলতে কোন দেশকে বোঝায়, এখানে যদি 4টা দেশই নাম থাকে, অর্থাৎ ইথিওপিয়া, এরিত্রিয়া, জিবুতি এবং সোমালিয়া নাম যদি থাকে, তাহলে সোমালিয়া অ্যান্সার করতে হবে। কারণ সোমালিয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি শিংটা মূলত আসলে সোমালিয়াকে বোঝাচ্ছে দেখা যাচ্ছে। তবে এখানে ইথিওপিয়া ও অন্তর্ভুক্ত। তাহলে আমরা সবচেয়ে বেশি দিক থেকে শিংটা সবচেয়ে বেশি হচ্ছে সোমালিয়া, তারপরে হচ্ছে ইথিওপিয়া, তারপরে জিবুতি, তারপরে ইরিত্রিয়া, অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে সোমালিয়া। এরপরে আমাদের আছে ককেশাস অঞ্চল। ককেশাস অঞ্চলে 4টি দেশ, ককেশাস অঞ্চল, এর মধ্যে রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া। রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া। এটাকে আমরা সহজে মনে রাখতে পারি রাশিয়া যা এটা নিয়ে, জেডে জর্জিয়া, এতে আজারবাইজান, এতে আর্মেনিয়া। আমরা মানচিত্রে দেখে আসি যে রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, এই কটা দেশ মিলে হচ্ছে ককেশাস অঞ্চল। এরা দেখতে হলে আমাদের
মানচিত্রে যেতে হবে। এই যে ককেশাস অঞ্চল দেখা যাচ্ছে, এই যে ককেশাস অঞ্চল, এখানে দেখা যাচ্ছে যে রাশিয়া ছোট করে লেখা এখানে রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর এখানে আছে আর্মেনিয়া। আর্মেনিয়া এই দেশটা ছোট করে দেখা যাচ্ছে। এই যে এইটুকু অঞ্চল, অর্থাৎ তুরস্কের ঠিক উত্তর পূর্বাঞ্চলে, তুরস্কের তার কি তুরস্কের অর্থাৎ ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের যে পূর্বে, অর্থাৎ যে তুরস্কের ঠিক উত্তর পূর্বাঞ্চলে যে কয়টা দেশ দেখা যাচ্ছে, এই কয়টা দেশকে বলা হয়েছে ককেশাস অঞ্চল। তার সেখানে দেখা যাচ্ছে রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, এই কয়টা দেশ হচ্ছে ককেশাস অঞ্চল। এই যে এখানে দেখা যাচ্ছে এই কটা দেশ, এখানে তিনটা, যে জর্জিয়া, আজারবাইজান, এটা হচ্ছে আর্মেনিয়া, আর এই যে বড় রাশিয়া, রাশিয়া কিন্তু এই পর্যন্ত, রাশিয়া এই পর্যন্ত। তারপরে আসি আমরা কোরীয় উপদ্বীপ বলতে, কোরীয় উপদ্বীপ বলতে আসলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বোঝায়। তবে কোরীয় উপদ্বীপটা আসলে কোথায় এটা আমাদের দেখতে হবে। এই যে কোরীয় উপদ্বীপ, এই যে এই হলো কোরীয় উপদ্বীপ। এখানে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই হচ্ছে কোরীয় উপদ্বীপ। এটা হচ্ছে কোরীয় উপদ্বীপ। এই যে জাপান, চীন, জাপান জাপান এবং চীনের মধ্যবর্তী কোরীয় উপদ্বীপ, এটা হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তারপরে আমরা আসি আরব উপদ্বীপের 7টি দেশ। আমি আগেই বলেছি আরব উপদ্বীপের 7টি দেশ রয়েছে। এই 7টি দেশ হচ্ছে আরব উপদ্বীপের দেশ। এই 7টি দেশ, এই 7টি দেশ হচ্ছে আরব উপদ্বীপের দেশ। আবার আমরা একটু আরব উপদ্বীপের দেশ মুখস্থ রাখতে হবে কী করে, সেটাতে পড়ে আসি। এখানে দেখা যাচ্ছে যে এই যে সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, তারপর হচ্ছে কাতার, বাহরাইন, কুয়েত, এই কয়টা দেশ হচ্ছে আরব উপদ্বীপের দেশ। এরপরে আমাদের আছে দূরপ্রাচ্যের দেশ 6টি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান, মঙ্গোলিয়া। এটা আসলে তাইওয়ান বর্তমানে দেশ নাই। মধ্য এশিয়ার দেশ 5টি, আগে বলেছিলাম মধ্য এশিয়ার দেশ 5টি, যা কাজাকস্তান, কিরগিজস্তান, ডাক বলা হয়েছে। ইন্দোচীন বলতে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই 3টা দেশকে ইন্দোচীন বোঝায় আমাদের এশিয়া মহাদেশের। ইন্দোচীন, এই যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই যে এই 3টা দেশ। এখান থেকে আছে যে এই যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই এই এলাকাটা, এখানে দেখা যাচ্ছে কয়টা দেশ আছে এখানে: থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এইখানে 4টা দেশ দেখা যাচ্ছে। এখানে থাইল্যান্ড বাদ দিলে থাকে আমাদের লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। এই 3টা দেশ হচ্ছে, এই 3টা দেশ 3টা দেশকে বলা হয় হচ্ছে ইন্দোচীন। ইন্দোচীন, এই 3টা দেশ মনে রাখতে হবে। যেখানে মানচিত্র দেখলে সহজে মনে আসে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাশাপাশি 3টা দেশ। তারপর আসি আমরা দক্ষিণ এশিয়ার দেশ 9টা, আগেই বলা হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের 10টি দেশ, ওয়েস্ট ইন্ডিজের 10টা দেশ। মনে রাখতে হবে যে স্বাধীন যে অর্থাৎ যে ক্যারিবিয়ান যে সাগরের স্বাধীন 10টি দেশকে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়। আমরা
ক্রিকেট খেলার সময় ক্রিকেট খেলা যখন হয় তখন আমরা বিশেষ বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেট খেলা যখন হয় তখন ওয়েস্ট ইন্ডিজ নামক একটা কথা বারবার শুনি, যে খ্রিস্ট গেইল এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, উনি ওয়েস্ট ইন্ডিজের খেলার বিখ্যাত খেলার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বলতে কি আসলে কি একটা দেশকে বোঝায়? ওয়েস্ট ইন্ডিজ আসলে একটি দ্বীপপুঞ্জের নাম, যেখানে কয়েকটা স্বাধীনতাভুক্ত যে কয়েকটা দ্বীপ রয়েছে, এই দ্বীপ 10টি দেশগুলোকে একত্রে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়ে থাকে। সেখানে আছে বাহামা, কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকা, গ্রানাডা, বার্বাডোস, জামাইকা, সেন্ট লুইসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আমরা মানচিত্রে দেখে আসি, খুব সহজে তাহলে মনে রাখবে মানচিত্রে। এই যে এইখানে যে ছোট ছোট কয়েকটি দেশ দেখা যাচ্ছে, এই যে ক্যারিবিয়ান সাগর, এটা এই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এইখানে ছোট ছোট যে কয়েকটা দেশ আছে, এই ছোট ছোট এইখানে স্বাধীনতা প্রাপ্ত যে 10টি দেশকে একত্রে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। এইগুলোকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ বলা হয় থাকে। অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস যখন এই আমেরিকা আবিষ্কার করেন তখন তিনি প্রথমে এখানে আসছিলেন। এখানে এসে তিনি ভাবলেন যে হয়তো তিনি ইন্ডিয়ায় এসেছেন, অর্থাৎ এটা সম্ভবত মনে করছিলেন যে ভারতের কোনো পূর্বের দিকের কোনো দ্বীপ, এই জন্য তিনি এই নামটা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ নাম দিয়েছিলেন, অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। মনে রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, কিন্তু এটা এখানে কেন? তাহলে তো হওয়ার কথা ছিল ইন্ডিয়ার পশ্চিমে, তাই না? অর্থাৎ আরব সাগর বা ভারত মহাসাগরের কোথাও না কোথাও ওয়েস্ট ইন্ডিজ নামটা থাকবে, অথচ এটা এখানে কেন? এটা যে যুক্তরাষ্ট্র এবং অর্থাৎ যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝখানে, এখানে কেন? এখানে নামটা কেন ওয়েস্ট ইন্ডিজ? পশ্চিম ভারত দ্বীপপুঞ্জ হলে এখানে কেন থাকবে? ভারতীয় কথা বলা বলা হচ্ছে কেন তাহলে? ভারতীয় তাহলে ভারত এখানে, তো এখানে কেন বলা হচ্ছে যে ওটা ওখানে থেকে যে খ্রিস্টোফার কলম্বাস যখন যে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা আবিষ্কার করার সময় তিনি প্রথমে এখানে আসেন। এইখানে এই এখানে এসে তিনি যে দ্বীপগুলো দেখতে পান, তিনি মনে করেছিলেন যে তিনি ভারতের পশ্চিমে এসেছেন, এই জন্য তিনি এই নাম দিয়েছিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ নাম দিয়েছিলেন। সেখান থেকে নামটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। আচ্ছা, তারপরে আমরা দেখব যে আমাদের আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, 13টি দেশ আছে এখানে। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের যে 10টি এবং সাথে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাইটস, এই 3টা দেশ মিলে আর ওই ওয়েস্ট ইন্ডিজের 10টি দেশ একত্রে 13টি দেশ আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এই যে এখানে আছে ক্যারিবিয়ান, এই যে ক্যারিবিয়ান যে সাগর আছে, এই সাগরের দেশগুলোকে একত্রে বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তারপরে আমরা আসবো যে মধ্য আমেরিকার 8টি দেশ। মধ্য আমেরিকা বলতে কোন দেশকে বোঝায় আসলে? মধ্য আমেরিকা হচ্ছে যে এখানে মানচিত্র দেখবো আমরা, এই যে উত্তর আমেরিকা আর যে দক্ষিণ আমেরিকা, এর ঠিক মাঝখানে এই মাঝের যে দেশগুলো, এই ছোট ছোট মাঝের দেশগুলোকে বলা হয় মধ্য আমেরিকার দেশ। এই যে মানচিত্রে দেখা যাচ্ছে, এই হলো মধ্য আমেরিকার দেশ। আমরা আরও একটা মানচিত্রে দেখে আসি, আরও মানচিত্র আছে মধ্য আমেরিকার দেশ ভালোভাবে বোঝানোর জন্য। এই যে এ আছে উত্তর আমেরিকা, এই যে মেক্সিকো দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা। এই এই একটু আগে বললাম যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এই যে। আর এই যে মাঝখানে থেকে শুরু করে পানামা পর্যন্ত এই দেশগুলোকে বলা হয় মধ্য আমেরিকা দেশ। এখানে 8টি দেশ রয়েছে, ছোট ছোট 8টি দেশ রয়েছে। এখানে পানামা খাল আছে, তাহলে মধ্য আমেরিকার দেশ হবে মেক্সিকো থেকে পানামা পর্যন্ত। এই মেক্সিকো এবং পানামা সহ এই 8টি দেশকে বলা হয় মধ্য আমেরিকার দেশ। আমি আর একটা মানচিত্র এনে দেখাই। এই যে এখানে এই যে এখানে পানামা খালটা দেখানো হচ্ছে, এখান থেকে শুরু করে এই মেক্সিকো সহ এই মাঝখানে 8টি দেশকে বলা হয় মধ্য আমেরিকার দেশ। এখানে 8টি দেশ রয়েছে: পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, এল সালভাডর, হন্ডুরাস, গুয়াতেমালা, বেলিজ এবং মেক্সিকো। এই 8টা দেশ হচ্ছে মধ্য আমেরিকার দেশ। তারপরও আসবো আমরা সেভেন সিস্টার্স। এবার আমরা চলে এসেছি আমাদের এশিয়ায়। সেভেন সিস্টার্স বলতে বোঝায়
ভারতের সেভেন সিস্টার্স নামটা হচ্ছে যে ভারতের যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে 7টি অঙ্গরাজ্য আছে, এই 7টি ভারতের এই 7টি অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। কি কি আমরা এখানে লিখে দেখা আছে যে আমরা দেখি আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এই 7টা অঙ্গরাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এবং এই 7টা অঙ্গরাজ্যকে মনে রাখবো আমিনা অত্রি ম্যাম, অর্থাৎ ম্যাডাম, একজন ম্যাডাম তার নাম হচ্ছে আমিনা অত্রি ম্যাম। আর ধরেন আমাদের ক্লাসে একজন ম্যাম আছেন, তার নাম হচ্ছেন আমিনা অত্রি ম্যাম। আতে মনে রাখবো যে আসাম, মিতে মিজোরাম, ঠিক ওইভাবেই সাজিয়েছি আমি। অতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, মতে মণিপুরী। এই 7টা দেশ। এখন আমরা এটা মানচিত্রে দেখলে খুব সহজে মনে আসবে আমাদের। মানচিত্রে দেখে আসি আমরা সেভেন সিস্টার্স দেখতে কেমন। এই যে আমাদের এই যে ভারত, এ হচ্ছে ভারত, এই হলো ভারত। এই ভারতের এই যে আছে আমাদের সাদা যে মানচিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর বাংলাদেশের এই যে লাল যে জায়গাটুকু দেখা যাচ্ছে, এটা ভারতের অন্তর্ভুক্ত 7টি অঙ্গরাজ্য। এই যে এইটাকে বলা হয় সেভেন সিস্টার্স। এখানে 7টি অঙ্গরাজ্য রয়েছে। এই যে আমাদের ঠিক বাংলাদেশের উপরে এই যে দেখা যাচ্ছে, এটাকে মেঘালয়, এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে ত্রিপুরা, এটা মিজোরাম। এই 7টা অঞ্চলকে বলা হয় একসাথে সেভেন সিস্টার্স। তাহলে সেভেন সিস্টার্স আমরা আরেকটু দেখি যে এই যে টোটাল ভারত, আর ভারতের যে উত্তর পূর্বাঞ্চল, এই যে উত্তর পূর্বাঞ্চল, এই যে এই উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চল, এই যে এটাকে বলা হচ্ছে সেভেন সিস্টার্স। আমরা আরও মানচিত্র দেখব, তাহলে আরও ভালো মনে থাকবে। এই যে আমাদের যে বাংলাদেশ, আর এই যে সেই সেভেন সিস্টার্স মেঘালয়, আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরী, মিজোরাম। 7টা, 1 2 3 4 5 6 7। মানচিত্রতে খুব সহজে মনে থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে এই যে ভারত, এই যে বাংলাদেশ, আর এই যে হালকা যে ব্রাউন কালারের, এটা হচ্ছে সেভেন সিস্টার্স। তাহলে 7টি কী নাম? মেঘালয়, আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরী, ত্রিপুরা, মিজোরাম। এই 7টা অঙ্গরাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। তারপর আমরা চলে আসি আমাদের আর 4 টাইগার্স। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, এই 4টা দেশকে বলা হয় 4 টাইগার্স। এখানে আসলে হংকং কিন্তু তাইওয়ান এরা দেশ না, এই অঞ্চলকে 4 টাইগার্স বলা হয়। অর্থাৎ এরা হচ্ছে শিল্প উন্নত দেশ। 3 টাইগার্স, জাপান, জার্মানি, ইতালি। 3 টাইগার্স, এই তিনটাকে বলা হয় হচ্ছে 3 টাইগার্স। তারপরে গোল্ডেন ট্রায়াঙ্গল। এই গোল্ডেন ট্রায়াঙ্গল বলতে বোঝায় মাদক উৎপাদন এলাকা। এই যে মাদক উৎপাদন যে এলাকা, এখানে প্রচুর পরিমাণে মাদক উৎপাদিত হয়। বিশেষ করে যে এই যে আফিম, তারপরে আফিম উৎপাদন হয় সাধারণত এসব এলাকা। সরি, এখানে আফিম না আসলে, এখানে এক ধরনের মাদক দ্রব্য তৈরি হয়। এটা হচ্ছে সেই গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকা। মিয়ানমার, লাওস, থাইল্যান্ড সীমান্ত। আমরা একটা মানচিত্রে দেখে আসি এশিয়া মহাদেশ। এই যে মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, এই অঞ্চলটা হচ্ছে আসলে, এটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল, অর্থাৎ ত্রিভুজ আকৃতির যে অঞ্চলটা, এইখানে বলা হয় যে গোল্ডেন ট্রায়াঙ্গল। তারপরে আসি আমরা গোল্ডেন ক্রিসেন্ট। আফিম উৎপাদনের প্রচুর পরিমাণে আফিম উৎপাদিত হয়। এই আফিম উৎপাদন এলাকাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। এলাকা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান সীমান্ত। আফগানিস্তান, পাকিস্তান, এই তিনটা দেশ এই এলাকাটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। আমরা একটু মানচিত্রে দেখে আসি। এই যে এখানে রয়েছে ইরান, আফগানিস্তান, পাকিস্তান। এই যে এই এলাকাটা,
এই এলাকাটা হচ্ছে আসলে গোল্ডেন ক্রিসেন্ট, প্রচুর পরিমাণে এখানে আফিম উৎপাদিত হয়, তাই এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়। তারপরে আসি আমরা গোল্ডেন ভিলেজ। এটা আসে আমাদের বাংলাদেশের গোল্ডেন ভিলেজ, গাঁজা উৎপাদন এলাকা। অর্থাৎ গোল্ডেন ভিলেজ কি গাঁজা উৎপাদন এলাকা, অর্থাৎ কুষ্টিয়ার 26টি গ্রাম, কুষ্টিয়ার 26টি গ্রামে প্রচুর পরিমাণে গাঁজা উৎপাদন হতো এক সময়, এটাকে গোল্ডেন ভিলেজ বলা হয়, প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতো। এরপরে আসি আমরা পলিনেশিয়ার 3টি দেশ। পলিনেশিয়ার 3টি দেশ, পলিনেশিয়া যে সামোয়া, টোঙ্গা, টুভালু। আহ, এখানে আসলে স্বাধীন কটা দেশ আছে, তারপরেও এখানে আরও কয়েকটা দ্বীপ রয়েছে, এই সবকটা মিলে এটাকে বলা হয় পলিনেশিয়া। এই দ্বীপগুলোকে বলা হয়। তার হচ্ছে মাইক্রোনেশিয়া, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, কিরিবাতি, ওসিয়াম, মাইক্রোনেশিয়া, মেলিনেশিয়া, তারপর এই 3টা অঞ্চল আসলে কোথায় অবস্থিত এটা আমাদের জানতে হবে। এখানে 3টি লিখে রাখছে, আসলে 3টা এখানে স্বাধীন দেশ আছে, হ্যাঁ? আর অন্যান্য দ্বীপপুঞ্জ মিলে যেটা যেটা আসলে স্বাধীন দেশ না, কিন্তু এখানে স্বাধীন দেশটা 3টা দেশ রয়েছে। আমরা দেখে আসি যে এই এলাকাটা কোন এলাকা। আমাদের যে পৃথিবীর মানচিত্র দেখে আসি, এই যে এখানে দেখা যাচ্ছে যে সালোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, এই যে এই যে প্রশান্ত মহাসাগরের এইসব এলাকা আসলে পলিনেশিয়া, বা এইসব এলাকাকে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, এইসব এলাকাকে বলা, এই এলাকা হচ্ছে অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে আমরা আসি মাইক্রোনেশিয়া, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যালোরিয়ান দ্বীপপুঞ্জ, কিরিবাতি, ওসিয়াম। তারা মেলোনেশিয়া 8টি দেশ, ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি। এগুলো আসলে মানচিত্রে তেমন দেখা যায় না, কারণ ছোটো ছোটো খুবই দ্বীপ দেশ, ছোটো ছোটো দেশ এগুলো। তারপরে এইগুলো আমরা একটু মনে রাখবো যে ইন্দোনেশিয়ার প্রধান প্রধান দ্বীপ পরীক্ষায় আসে, যে যেমন আছে প্রদেশ কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া হচ্ছে কয়েকটা দ্বীপের সমষ্টি ইন্দোনেশিয়া। যেমন আমরা মানচিত্রে দেখে আসি, এই যে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া দেশগুলো আছে, এই যে আমরা এশিয়া মহাদেশ দেখলে আরও সহজ হবে। এই যে ইন্দোনেশিয়া, ইঞ্জিন দেখা যাচ্ছে যে এই যে ওই যে সবুজ কালির যে সবুজ কালার করা, যে এই দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার দেশ। এবং এখানে দেখা যাচ্ছে যে এই কটা দ্বীপই হচ্ছে ইন্দোনেশিয়া নিয়ে অবস্থিত। অনেক দেশ, সম্ভবত 1700 দেশ নিয়ে এটা অবস্থিত। তার মধ্যে প্রধান প্রধান যে দ্বীপগুলো, 1700 দ্বীপ আছে। ইরিয়ান জায়া, বা প্রথম যাকে নিউ গিনি বলা হয়, সুমাত্রা, জাভা, তারপর এই কটা দেশ হচ্ছে, বা লোম্বক, এই কটা দেশ সবে। তবে আমাদের এইগুলো মনে রাখতে হবে, এই দেশগুলো সাধারণত আসে। যে জাভা দ্বীপ কোন দেশ অন্তর্ভুক্ত? ইন্দোনেশিয়া। আমাদের যে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন পরীক্ষা আসে যে স্পার্টলি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে, বা নিউজিল্যান্ড কোন মহাসাগরে, হ্যাঁ, এগুলো আসে। তো এইগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ দ্বীপ রাষ্ট্রগুলো, যে ম্যাকাও, স্পার্টলি, জাপান, নিউজিল্যান্ড, শাখালিন দ্বীপপুঞ্জ। এটা পরীক্ষা আসলে শাখালিন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? এটা প্রশান্ত মহাসাগরে। মাইক্রোনেশিয়া, তারপরে হচ্ছে সালোমন দ্বীপপুঞ্জ, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, এটা সবই তারপর ফিলিপাইন। তারপর হচ্ছে যে আটলান্টিক মহাসাগরের দ্বীপ রাষ্ট্র কোনগুলো? যুক্তরাজ্য, বাহামা, বারমুডা। যুক্তরাজ্য, হ্যাঁ, যুক্তরাজ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত। যুক্তরাজ্য কোথায়? আমরা একটা মানচিত্র দেখে আসি। এটা আমাদের যেতে হবে ইউরোপ মহাদেশে। যুক্তরাজ্য, এই যে এই হলো, সরি, এটা আমাদের এশিয়া চলে এসছে, ইউরোপ মহাদেশ। এই যে হচ্ছে যুক্তরাজ্য, এই যে ইউরোপ মহাদেশ। এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটা হচ্ছে এই যুক্তরাজ্য, এই এলাকাটাকে যুক্তরাজ্য বলা হয়। তো আটলান্টিক মহাসাগরে যে দ্বীপ দেশগুলো আছে, এই যে আছে যেগুলো: যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, ডোমিনিকান, গ্রিনল্যান্ড, কিউবা, গ্রিনল্যান্ড আর কিউবা, ফকল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপটা আমাদের একটু জেনে রাখা ভালো, যে গ্রিনল্যান্ড দ্বীপটা কিন্তু আছে ডেনমার্কের, কিন্তু এটা অবস্থিত আসলে গ্রিনল্যান্ড দ্বীপটা উত্তর উত্তর যে, অর্থাৎ যে এটা অবস্থিত আসলে যে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত গ্রিনল্যান্ড যে দ্বীপটা। অথচ এই গ্রিনল্যান্ড দ্বীপটা কিন্তু মালিকানাধীন ডেনমার্ক। এখানে ডেনমার্ক ছোট করে একটা এলাকা আছে, এই ডেনমার্ক হচ্ছে এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিক।
মনে রাখতে হবে যে পরীক্ষা আসবে যে গ্রিনল্যান্ড দ্বীপটি কোন মহাদেশে অবস্থিত। অনেকে ভাবতে পারে যে গ্রিনল্যান্ড যেহেতু ডেনমার্কের অন্তর্ভুক্ত, ডেনমার্ক মালিকানাধীন, সুতরাং এটা তাহলে ইউরোপ মহাদেশে হবে, কিন্তু আসলে ভুল। গ্রিনল্যান্ড দ্বীপটা হবে, গ্রিনল্যান্ড দ্বীপটা আসলে উত্তর আমেরিকা মহাদেশ অন্তর্ভুক্ত, আর গ্রিনল্যান্ড দ্বীপটা ডেনমার্কের মালিকানাধীন, এই যে ডেনমার্ক মালিকানাধীন ডেনমার্ক। আর এই গ্রিনল্যান্ডটা পড়ছে আটলান্টিক মহাসাগরে। আচ্ছা, ভারত মহাসাগরের দ্বীপগুলো দেখি আমরা। ভারত মহাসাগরে এই যে দেখো এখানে আটলান্টিক মহাসাগর হচ্ছে সেন্ট হেলেনা, হ্যাঁ, তারপর হচ্ছে রোবেন দ্বীপ। সেন্ট হেলেনায় কাকে নির্বাসিত হয়? নেপোলিয়নকে। তারপরে রোবেন দ্বীপে যে নেলসন ম্যান্ডেলাকে নির্বাসিত করা হয়, আর রোবেন দ্বীপে এসবই এই দ্বীপটা, এই দ্বীপগুলো অবস্থিত আটলান্টিক মহাসাগর। ভারত মহাসাগরের দ্বীপ দেখা যায় যে আন্দামান নিকোবর খুবই গুরুত্বপূর্ণ, ডিয়াগো গার্সিয়া, দক্ষিণ তালপট্টি বা নিউমূর্তি বা পূর্বাশা, মরিশাস, এগুলো সবই আছে ভারত মহাসাগর দ্বীপপুঞ্জ। চাগস দ্বীপপুঞ্জ, সুমাত্রা, জাভা, অর্থাৎ আমরা একটু আগে যে ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত যে সুমাত্রা, জাভা দ্বীপ পড়ছিলাম, এগুলো আসলে সবই ভারত মহাসাগর দ্বীপপুঞ্জ। দক্ষিণ চীন সাগরের ম্যাকাও, স্পার্টলি, মিন্দানাও। আমাদের বঙ্গোপসাগরের দ্বীপগুলো এই যে আন্দামান নিকোবর, দক্ষিণ তালপট্টি, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, হাতিয়া, এগুলো সবই হচ্ছে বঙ্গোপসাগর অন্তর্ভুক্ত। তারপরে আমাদের এখানে একটা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এশিয়ার স্থলবেষ্টিত দেশ বলতে বোঝা আসলে যে ল্যান্ড লকড কান্ট্রি, অর্থাৎ যে দেশের চারপাশে স্থল রয়েছে, যে দেশের কোনো পাশেই কোনো জল রেখা নেই বা জল বা পানি নাই, সেই দেশগুলোকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। অর্থাৎ এই দেশগুলোর কোনো সমুদ্র তীর নাই, বা এই দেশগুলোর কোনো সমুদ্র বন্দর নেই। যেমন নেপাল, ভুটান, লাওস, মঙ্গোলিয়া, আর্মেনিয়া। আমরা এশিয়া মহাদেশে যাই, এই যে যেমন এই যে মঙ্গোলিয়া, তারপর আছে যে নেপাল, ভুটান, এইগুলো তো এই যে নেপাল, যেমন নেপাল দেশটা, নেপালের চারপাশে তো আমরা একটু এশিয়া মহাদেশ মানচিত্র দেখি, তাহলে ক্লিয়ার হবো আমরা আরও। এই যে এটা তেমন ক্লিয়ার না। এই যে নেপাল দেশটা, এই যে নেপালের উত্তরে রয়েছে চীন, দক্ষিণে ভারত, পূর্বেও ভারত, হ্যাঁ, তারপরে পশ্চিমে ভারত। তাহলে নেপালের চারপাশে হচ্ছে স্থল। এই জন্য এটাকে বলা হয় স্থলবেষ্টিত দেশ, বা এটাকে বলা হয় ল্যান্ড লকড কান্ট্রি, ইংলিশে বলে ল্যান্ড লকড কান্ট্রি। তারপর এখানে দেখা যাচ্ছে যে এই যে আফগানিস্তান, তারপর তুর্কমেনিস্তান, তারপরে যে কাজাখস্তান, হ্যাঁ, মঙ্গোলিয়ার চারপাশে যে স্থল, এই দেশগুলো বলে ল্যান্ড লকড বা স্থলবেষ্টিত দেশ। ঠিক একইভাবে আমরা আরও যে স্থলবেষ্টিত দেশ আছে আমাদের এশিয়ার এই কয়টা, ইউরোপের 15টি দেশ হচ্ছে স্থলবেষ্টিত দেশ, আফ্রিকার এই কয়টা দেশ। আমাদের এইগুলো মনে রাখা দরকার নাই, আমাদের মানচিত্র দেখলে সেটা মনে থাকে। এশিয়াটা মনে রাখবো আমি, এশিয়ার। তাহলে দক্ষিণ আমেরিকার দুটি বলিভিয়া, প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার এই দুটি দেশ হচ্ছে স্থলবেষ্টিত দেশ, বলিভিয়া, প্যারাগুয়ে। আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশটা একটু দেখে আসি। এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, কোটা করে বলছিলাম প্যারাগুয়ে, বলিভিয়া, যে বলিভিয়া, প্যারাগুয়ে, এই দুইটা দেশ স্থলবেষ্টিত দেশ বা ল্যান্ডলক কান্ট্রি। দক্ষিণ আমেরিকার মাত্র এই দুটি দেশ ল্যান্ডলক কান্ট্রি, বলিভিয়া, প্যারাগুয়ে। এটা হচ্ছে চিলি, এটা পেরু, এটা ব্রাজিল, এটা আর্জেন্টিনা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এগুলো পারমাণবিক অস্ত্রধারী 8টি দেশ, এটা মুখস্থ রাখবো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া পারমাণবিক শক্তি অর্জন করে 2006। উত্তর কোরিয়া হচ্ছে সর্বশেষ পারমাণবিক অস্ত্রধারী দেশ। আচ্ছা, আমরা এ পর্যন্ত পড়লাম যে পৃথিবীর অঞ্চল পরিচিতি। আমরা পরবর্তী ক্লাসে পড়ব পৃথিবীর যে বিভিন্ন সংস্থা আছে, এই সংস্থা যেমন আসিয়ান, ইকো বা ইকোনমিক কোঅপারেশন, D8, G7, GCC, CIS, GCC দেখা যাচ্ছে, তারপর হচ্ছে বিমেস্টেক, হ্যাঁ, সিডাপ, ব্রিক্স, এই দেশগুলোর এই সংস্থাগুলোর যে দেশ আছে বা সদস্য আছে, এবং তাদের মনে রাখার যে কৌশলগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে পৃথিবীর অঞ্চল পরিচিতি এখানে শেষ।